তাই পিসি ভাইপোরে জলে ডুবে মারা উচিত, গলায় দড়ি কলসি বেঁধে। এদের না একবার ওই মানে পশ্চাৎ দেশে পুরো জল বিছুটি দিলে তবে এদের মুখ দিয়ে কথাগুলো বেরোবে। ন্যাকা, হ্যাঁ তুমি কোথায়, এটাও আমি বলেছি আপনাদের মিডিয়ার সামনে। ক্ষমতা থাকে আমাকে বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিক না, আমি দেখিয়ে দেবো যে ওর আছে তো রে বাবা তথ্য প্রমাণ। আমি তার অন্য লিডারদের মতো নয়। ওনাকে ওই জায়গায় ওনার ভালো জায়গা হবে, ওনার ভাইপোর হবে তিহার জেলে। আর পিসি শিওর এইসব ফান্ড কালেক্টর হচ্ছে মমতা ব্যানার্জির। এদের কোটি কোটি টাকা এরা মাসে তুলে দেয়, তো তাদেরকে কিছু করার হিম্মত আছে মমতা ব্যানার্জির? অভিষেক ব্যানার্জি কি জানে? এটা ক্লাস 8-এ সব সাবজেক্টে ফেল করে একজন ব্যক্তির কাছে আপনি আইন শিখবেন? তাহলে আমরা কি ল ডিগ্রিটাকে এমনি এমনি করেছি নাকি? এসআর হবে, নান ক্যান স্টপ ইট। এসআর প্রতিবারই হয়, এবারও হবে। এবং যত রোহিঙ্গা বাংলাদেশকে ঢুকিয়েছে প্রত্যেকে ডিটেক্ট করা হবে। ভারতবর্ষ শুধুমাত্র ভারতবর্ষে হিন্দু মুসলিম খ্রিস্টানদের জন্য, বহিরাগত কারোর জন্য নয়। না, উনি যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিকের হিসাবটা কোত্থেকে পেলেন? ওই যে কি ওনার কি আছে না, একটা মুসলিমকে কাকে করেছেন ওর হেড পরিযায়ী শ্রমিকদের, একটা ওনার দেওয়া তথ্য। অধিকাংশ তো রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম। কজন আছে ভারতের? আমরা ছোটোবেলায় আমরা দেখতাম যে বিহার উড়িষ্যা থেকে প্রচুর মানুষ এখানে কাজ করতে আসতো, ঠেলাওয়ালা ফুচকাওয়ালা বিভিন্ন ফ্যাক্টরিতে। আমি রেলওয়ে বোর্ডের মেম্বার ছিলাম, তাই সেই সুবিধা আমি গোটা ভারতবর্ষ আমি ঘুরেছি। আমি দেখেছি কেরালা, তামিলনাড়ু, ইভেন উড়িষ্যা বিহারে পর্যন্ত প্রচুর এই পশ্চিমবাংলার মানুষ কাজে যায় এবং তারা সেখানে প্রচুর ইনকাম করে, প্রচুর মাইনে, তারা আসতে চায় না। আর মমতা ব্যানার্জি যেটা করছে অ্যাকচুয়ালি ওনার ভয় ধরে গেছে যে ওই টাকার লোভ দেখে যদি এসআইআর এসে নামটা ঢোকায়, যদি ভোটার আমার কমে যায়। আচ্ছা, এই যে 22 লক্ষ কত হাজার 40,000 বলছে, এদের 5,000 করে দিতে কত টাকা লাগবে? মিনিমাম প্রতি মাসে 11,200 কোটি টাকা। তো 11,200 কোটি টাকা, 1120 কোটি টাকা, সরি। তো এই টাকাটা কোত্থেকে পাবে ও? 1120 কোটি টাকা প্রতি মাসে মানে বছরে কত? বছরে আপনার হচ্ছে প্রায় নিয়ার আবার 14,000 কোটি টাকা। তো এই টাকাটা ও কোত্থেকে পাবে? কে দেবে? কোন খাত থেকে কাটিয়ে তুলবে? এমনিতে তো মানে রাজ্যটাকে দেনায় শেষ করে দিয়েছে। তো মমতা ব্যানার্জির অ্যাকচুয়ালি আমার মনে হয় সি ইজ নাথিং বাট এ সাইকো। ওনাকে কোনো অ্যাসাইলামে যদি মানে অ্যাডমিট করানো হয় এবং ওনার মুখ্যমন্ত্রী তো চলে গেলে ওনাকে ওই জায়গায় ওনার ভালো জায়গা হবে, ওনার ভাইপোর হবে তিহার জেলে, আর পিসি শিওর অ্যাসাইলামে হবেই। এরা যে এই পিসি ভাইপো যে সমস্ত এই মিডিয়া দেখে এই যে বাতলাগুলো দেয় না, ওর ভাইপোটার অবস্থা দেখুন, যে বলছিল না 77,000 কি বৃদ্ধদের নাকি ওরা পেনশন দিচ্ছে, তার জন্য নাকি 4,600 ভলেন্টিয়ার আছে, 6,000 সামথিং ভলেন্টিয়ার আছে, তারা নাকি প্রতি মাসে ডোনেট করে। তা প্রতি মাসে তারা 4,800 করে অ্যাভারেজ তাদের মাথা পিছু দেবে। তা কন্টিনিউয়াস তারা সারা বছর ধরে কোনো ব্যক্তি দেবে, তাদের নামে লিস্ট চেয়েছি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে আমি কমপ্লেন করেছি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে অলরেডি নোটিফিকেশন গেছে অভিষেক ব্যানার্জির কাছে যে কোত্থেকে টাকাটা আসছে, তুমি যে বলছো অরিজিনাল দিচ্ছ, 77,000 লোকের নাম দাও। তা টোটালটাই আপনি এটা জেনে রাখবেন যে পিসি ভাইপোর ডিগ্রির মতন টোটালটা হচ্ছে ভুয়া। আমি কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছেন যে আমি আপনাদের মিডিয়াতেই বলেছিলাম যে মমতা ব্যানার্জি যে ল ডিগ্রি, ওনাকে ল পাস, ওই IAS IPSগুলোকে বসিয়ে রেখে স্টেজে ও বড় বড় তাদের আইনি বাতলে দেয়, ওনাকে হাইকোর্টে প্র্যাকটিস করেছে। তা আমি তো প্রমাণ করে দেখিয়ে দিলাম যে ও ল ডিগ্রিটা ভুয়া, আর নয়তো জাল চাকরির সার্টিফিকেট ও দেখিয়ে ওইখানটায় ওই সন্ধ্যাবেলায় ওই ল ডিগ্রিতে ভর্তি হয়েছে। একসঙ্গে মধ্যে বিএড আর ল পড়া যায়? আমরাও তো কষ্ট করে বাসে ঝুলে ঝুলে 4-5টা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করেছি, তাই না? ওর ডক্টরেট ডিগ্রিটা নিয়ে সকলে বলে, কিন্তু কেউ বলে না যে মমতা যে কী করে একসঙ্গে 79-এও মাস্টার ডিগ্রি করলো, ও কী করে 80-তেও বিএডটা করলো, আর কী করে 82-তে লটা করলো, তা আবার সান্য ল কোর্স 3 ইয়ার্সের, যেখানে চাকরিজীবী ছাড়া কেউ ভর্তি হতে পারে না। আর মমতা তখন অফিসিয়ালি কোনো চাকরিও করে না, তাহলে ওর সার্টিফিকেট জাল দিয়েও ভর্তি হয়েছিল। এবং ইউনিভার্সিটির রুলস অনুযায়ী, UGC অ্যাক্ট অনুযায়ী সাইমালটেনিয়াসলি আপনি দুটো কোর্সে ভর্তি হতে পারবেন না। তাই অভিষেক ব্যানার্জিরও তাই।
আমি 2018-তে আমি প্রমাণ করে দিয়েছিলাম যে ওর যে MBA-টা যেটা দেখায় সেটা হচ্ছে আনরেকগনাইজড ইউনিভার্সিটি। ওইটা ইলেকশন কমিশনকে জানানোর পর 13 দিনের মাথায় আমাকে অ্যাটাক করে আজকে আমি পঙ্গু হয়ে রয়েছি, আমার পাই প্লেট স্পাইনাল কর্ড ফ্র্যাকচার। তো এবং আমি অভিষেক ব্যানার্জির যে ক্লাস 8-এ এখানে সমস্ত সাবজেক্টে ফেল করে গিয়েছিল, কোনোটাই সবকটাতে সিঙ্গেল ডিজিট পেয়েছিল নবম আনন্দাতে, এটাও আমি বলেছি আপনাদের মিডিয়ার সামনে। তো ক্ষমতা থাকে আমাকে বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিক না, আমি দেখিয়ে দেবো যে ওর আছে তো রে বাবা তথ্য প্রমাণ, আমি তার অন্য লিডারদের মতো নয়। তো মমতা ব্যানার্জি এবং যেটা বলছে 22 লক্ষ লোকের নাম দিক, তো নাম দিক মমতা ব্যানার্জি যে 22 লক্ষ করছে। টাকার উৎস কোত্থেকে আসে সে করবে, মুখে মিডিয়া ক্যাচার। আপনি দেখবেন মমতা ব্যানার্জির এবং তার সাঙ্গপাঙ্গরা একটা অদ্ভুত, এদের মধ্যে একটা টেনাসিটি রয়েছে, এমন উল্টোপাল্টা বলে দেবে মিডিয়া তাই নিয়ে দেখাচ্ছে। মানে মিডিয়া কভারেজ সবসময় যেন হয় অন্য কেউ যেন আর ওর মধ্যে এন্ট্রিটা না পায়। আপনারা এটা লক্ষ্য করছেন কি? এবং ওর ফাঁদে আপনারা মিডিয়ারা একদম পা দেবেন না। এই মমতা ব্যানার্জি আর তৃণমূল দলকে পুরো অ্যাভয়েড করা শিখুন আপনারা। কিছু বলেনি, এটা হচ্ছে ডায়মন্ড মডেল, এটা হচ্ছে ভাইপোর সে সুবিখ্যাত ডায়মন্ড মডেল, যেটার আমরা জানি, আপনারা যারা ডায়মন্ডের বাইরে আপনারা জানেন না। ঠিক ডায়মন্ড হারবারে এরকম আমরা যখন কোনো প্রোগ্রাম করতাম, আমি যখন জেলা সভাপতি ছিলাম, ঠিক প্রোগ্রামের সময় যে প্রোগ্রামে অর্গানাইজার তাকে পুলিশ কেস দিয়ে অ্যারেস্ট করে নিল। আপনার ওখানটায় ধরুন কোনোদিন ভোটের সময় যাদের যাদের নাম ছিল তাদের নামের লিস্ট দিয়ে যারা প্রার্থী হবে পঞ্চায়েত ইলেকশনে তাদেরকে অ্যারেস্ট করে নিল। পুলিশকে পুরো কাজে লাগিয়েছিল তাদের পলিটিক্যাল গেইন করার জন্য। তা একই জিনিস এখানটা হয়েছে, মুভমেন্টকে নষ্ট করার জন্য। এতে আশ্চর্য কিছু নেই, আপনারা আশ্চর্যান্বিত হতে পারেন, আমি অভিজিৎ দাস ভাবি আমি আশ্চর্যান্বিত নই। এবং এইটা পরিষ্কার জেনে রাখবেন যে ইন্সপেক্টরের কোনো ক্ষমতা নেই এখানে। আমাদের সময় না, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন IAS IPS মানে একটা গ্রেড ছিল। আমরা মনে করতাম IAS IPS যারা হয় তারা খুব ভালো বাড়ির হয়, তারা IAS IPS-এর গ্রেডটাকে একদম নিচু স্তরে নামিয়ে দিয়েছে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি। ওই যখন ওই IAS IPS-দের ওই কি প্রশাসনিক মঞ্চে প্রশাসনিক সভা বলে বসিয়ে রেখে মমতা ব্যানার্জির ওই সব ডায়ালগগুলো না শুনলে ভাবি যে ভাগ্য ভালো যে আমরা ওই টাইপের কোনো ক্যাটাগরিতে যাইনি। এবং ওই সব থেকে কোনো ভদ্রবাড়ির বাবারা তাদের সন্তানদের কখনো IAS IPS হতে দেবে না, অন্তত পশ্চিমবাংলায় IAS IPS-দের অবস্থা দেখে। সেখানে আইসি তো একটা সামান্য। এবং এই আইসির প্রসঙ্গ তুললেন বলে আরেকটা প্রশ্ন আসে যে বোলপুর থানার আইসিকে জঘন্য কুকথা বলেছিলেন অনুব্রত মণ্ডল, যাতে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল হয়েছিল। পরে তিনি নাকি ক্ষমাও চেয়েছেন এই বিষয় নিয়ে, 3বার বয়ান বদল করার পর তিনি ক্ষমা চেয়েছেন। এবার এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং আগাম জামিনের আবেদন করেছেন। কি এটাতে কি আছে? এটা তো পুলিশ তো অ্যারেস্ট করার ক্ষমতা আছে নাকি অনুব্রতকে? আর এখন ওখানটা অনুব্রত, কাজল, দেওলা পাচানি, টুলু মণ্ডল এইসব ফান্ড কালেক্টর হচ্ছে মমতা ব্যানার্জির। এদের কোটি কোটি টাকা এরা মাসে তুলে দেয়। তো তাদেরকে কিছু করার হিম্মত আছে মমতা ব্যানার্জির? কিছুই করবে না। আর লিটন হালদার যে ওখানকার যে অফিসার, ও তো আমাদের এখানে কোস্টালে ছিল, কাকদ্বীপ কোস্টালে। আপনার মনে আছে, মনে নেই হয়তো, রূপাঙ্গুলির সময় একবার আক্রমণ হয়েছিল। অ্যাকচুয়ালি রূপাঙ্গুলিকে অ্যাটাকের থেকেও বেশি আমাকে করেছিল। সেই সময় প্রচণ্ড আমাকে মারধর করে লিটন মণ্ডল তখন এই ছিল তৃণমূলের গুন্ডা বাহিনী। তখন হচ্ছে আপনার সবে 2016 সালে তখন বিধানসভা জিতেছিল, তার 7 দিন পরে ওই ঘটনা ঘটে। তো এখানকার অফিসাররা সমস্ত TMC কন্ট্রোলড, পুলিশি ব্যবস্থাটাকে পুরো একদম শেষ করে দিয়েছে। CPM-এর শেষ সময় তবু পুলিশটা একটু নিউট্রাল ছিল। তৃণমূলের প্রথম 2 বছর ওরা অতটা করায়ত্ত করতে পারেনি। ঠিক 2013 সাল থেকে পুলিশটাকে টোটাল ওরা কন্ট্রোলে নিয়ে নিয়েছে, ওদের রাজনৈতিক দলদাসে পরিণত করেছে। এতে কিছুই হবে না। আর এখন এত মিডিয়া হয়েছে বলে একটা কেস হয়েছে, যার জন্য আগাম জামিন নিয়েছে, আর জামিনও পেয়ে যাবে। এটা কী হচ্ছে? ও তো যা কিছু বলবেন। আপনি অন্যদের কি বলছেন? আমার মতো অভিজিৎ দাস ববিকে মিথ্যা রেপ কেসে জড়িয়ে দিয়েছিল। আপনি শুনেছেন কোনো দিন যে মেডিকেল ছেড়ে কোনো রেপ কেস হয়? এমন একজন যাকে আমি চিনিই না। তার মূল কারণ অভিষেকের বিরুদ্ধে আমি এই সমস্ত চার্জশিট করে দিয়েছিল, ওয়ারেন্ট করে রেখে দিয়েছিল। আমি হাইকোর্টে কোয়াশিং করিয়ে আসি। তো এইরকম হচ্ছে এদের এতে নতুন কিছু নেই। আপনাদের কাছে নতুন মনে হচ্ছে যেহেতু ডায়মন্ড থেকে বেরিয়ে এসে কেন্দ্রগুলো এখন অন্যদিকে যাচ্ছে বলে। আর আমরা ডায়মন্ড থেকে 2016 সাল থেকে আমরা ভুক্তভোগী এই সমস্ত জিনিসে। কিসের এখতিয়ার নেই? বিএলএদের তথ্য তলবের অধিকার নাকি কমিশন? কে বলেছে? RPA অ্যাক্ট অনুযায়ী আপনার একমাত্র নির্বাচন কমিশনই বিএলএর অধিকার আছে। তাদের রাজ্য সরকারের আন্ডারে কাজ করতে পারে, কিন্তু সেকশন 13C 30CC এই সমস্ত সেকশনগুলো আছে
রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট অনুযায়ী ইলেকশন কমিশনেরই দায়বদ্ধতা আছে ওদেরকে কন্ট্রোল করার। অভিষেক ব্যানার্জি কি জানে? এটা ক্লাস 8-এ সব সাবজেক্টে ফেল করে একজন ব্যক্তির কাছে আপনি আইন শিখবেন? তাহলে আমরা কি ল ডিগ্রিটাকে এমনি এমনি করেছি নাকি? ওকে আপনারা মূল্য দিচ্ছেন পিসির ভাইপো বলে, অফিসিয়ালি ভাইপো বলে, কারণ আমরা তো কেউ আর কারোর ডিএনএ টেস্ট করিনি যে অরিজিনাল ভাইপো না অন্য কিছু, কিন্তু যখন সকলে বলছে অফিসিয়ালি ভাইপো তো ভাইপোই, তো সেইখানটায় তাকে আপনার গুরুত্ব দিচ্ছেন। নইলে আছেটা কি ওর? একটা মেয়ার একটা উচ্চ মাধ্যমিক পাস, আজকে ওই ইলেকশন পিটিশনে ও লিখছে ওর কোনো নমিনেশনে লিখছে, এফিডেভিটে লিখছে ওর কোনো ইনকামই নেই। এদিকে হাজার হাজার কোটি টাকা ব্ল্যাক মানি লোককে কিনে নিচ্ছে, ইলেকশন কমিশনকেও কিনে নিচ্ছে, যার ফলে ভোটে এরকম 7 লক্ষ ছাপা ভোটেও জেতা দেখাচ্ছে, গর্ব করে বলছে। একদম ঠিক বলেছেন, 3 দিন সময় দেওয়া উচিত ছিল, 1 সপ্তাহ তো অনেক বেশি হয়ে গেল। মাইক আছে বলে যা ইচ্ছে তাই বলে নেবে নাকি মিডিয়াকে ডেকে নিয়ে? যত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে নির্বাচন কমিশন বলেছে যে 1 সপ্তাহের মধ্যে এফিডেভিট জমা দিতে হবে, কিন্তু কেন? দায় তো নির্বাচন কমিশনের। বিহারে এসআইআর করেছে তাতে 65। কে বলেছে? অভিষেক ব্যানার্জি। আপনি ওর কথা কেন বলেন? ইলেকশন কমিশনের কাজ নেই এফিডেভিট জমা দেবে? ওর যদি কোনো বক্তব্য থাকে ও এফিডেভিট করে জমা দেয় ইলেকশন কমিশনকে। ছাপ্পা ভোটে জিতে এসে লজ্জা নেই? সেই আমরা যখন হায়ার সেকেন্ডারি পড়তাম না, তখন একটা বৈষ্ণব পদাবলিতে একটা দোহা ছিল, তুলসী দাসের দোহা, লাজ নাই রে নীলাজবধূ লজ্জা নাই রে তোর, গলায় গলায় দড়ি কলসি বাইন্ধা জলে ডুববা মর। তে পিসি ভাই পরে জলে ডুবে মরা উচিত গলায় দড়ি কলসি বেঁধে। না, উনি তো রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলছেন যে যদি নির্বাচন কমিশনার এফিডেভিট দেন তাহলে আমিও বলছি 24 ঘন্টার মধ্যে রাজনৈতিক দলগুলো। ও কোন হরিদাস পাল নির্বাচন কমিশন ওকে এফিডেভিট দেবে? ওকে রাজীব কুমার পেয়েছে নাকি? যে ছাপ্পা ভোটে জেতার পর রাজীব কুমার পাঠিয়ে দিল এসপি ডায়মন্ড হারবারকে, রাহুল তুমি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তোমাকে অশেষ ধন্যবাদ জানাই। যে এর আগে গণেশ কুমারের আগে যে রাজীব কুমার ছিল, অভিষেকের সঙ্গে তো অবশ্যই লিয়াজ ছিল। আমি তো ওনার এগেন্স্টে ভিজিলেন্স করার জন্য আমি কমপ্লেন করেছি যে রাজীব কুমার ফট করে চিঠিটা দিলেন কেন 543টা কেন্দ্রের মধ্যে। এসআইআর করতে দেবে না তৃণমূল, তাহলে এরপরে কি হতে চলেছে? তৃণমূলের পৈতৃক সম্পত্তি নাকি বসছে বাংলা, কি মনে করছে নাকি? এসআইআর হবে, নান ক্যান স্টপ ইট। এসআইআর প্রতিবারই হয়, এবারও হবে, এবং যত রোহিঙ্গা বাংলাদেশকে ঢুকিয়েছে প্রত্যেকে ডিটেক্ট করা হবে। ভারতবর্ষ শুধুমাত্র ভারতবর্ষে হিন্দু মুসলিম খ্রিস্টানদের জন্য, বহিরাগত কারোর জন্য নয়। 1951-এ নেহেরু-লিয়াকত চুক্তি অনুযায়ী ভারতবর্ষের কোনো সংখ্যালঘু যদি অত্যাচারিত হয়, তারা যদি মনে করে তারা পাকিস্তান বাংলাদেশকে থাকতে পারে, তখন বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান ছিল। একই রকম পূর্ব পাকিস্তানে কোনো সংখ্যালঘু, পশ্চিম পাকিস্তানে কোনো সংখ্যালঘু, সেটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি যেই হোক, সেই যদি মনে করে ভারতবর্ষ, সে শরণার্থী হতে পারে। শরণার্থী আর অনুপ্রবেশকারীর মধ্যে ডিফারেন্স আছে। যে সমস্ত রোহিঙ্গারা এসছে তারা অনুপ্রবেশকারী, আর ভারত লঙ্গরখানা নয় যেখানে এসে সমস্ত এখানে এসে আশ্রয় নেবে, আর আমরা আমাদের ট্যাক্সের পয়সায় এখানে তাদেরকে দেবো। আপনি অধিকাংশ মুসলিম গ্রামগুলোতে যান না, হুকিং করে জ্বালায়, তাদের নাকি পয়সা নেই, ইলেকট্রিক বিলের পয়সা দিতে পারে না। তা আমাদের যারা হিন্দু মেজরিটি আছে, আমাদের ট্যাক্সের পয়সা ইলেকট্রিক বিলের এত প্রফিটেবল হচ্ছে ইলেকট্রিক কোম্পানিগুলো। তো সেখানে বাংলাদেশি রোহিঙ্গাদের আমরা এখানে আশ্রয় দিতে যাবো কেন? বাংলাদেশি মুসলিমদের আশ্রয় দিতে যাবো কেন? 1981-এর সেন্সাস রিপোর্টে, আমি খোদ দক্ষিণ চব্বিশ পরগনায় ছিল আছি, দক্ষিণ চব্বিশ পরগনায় হিন্দুর সংখ্যা ছিল 73.82%। 2011-এর লাস্ট সেন্সাস রিপোর্ট হয়, 2021-এ হয়নি যেহেতু করোনার জন্য বন্ধ ছিল। 2011-এ সেন্সাস রিপোর্টে দক্ষিণ চব্বিশ পরগনায় হিন্দুর সংখ্যা এসে দাঁড়িয়েছে 63.19%। কি এমন মিরাকল হলো যে 30 বছরে এই 12% হিন্দু কমে গেল? এখন আরও 6-7% হিন্দু কমে গেছে। অর্থাৎ এই 40 বছরে 1981 টু এই 2025 এর মধ্যে হিন্দুর সংখ্যা প্রায় 18 থেকে 19% দক্ষিণ চব্বিশ পরগনায় কমে গেছে, এবং 18-19% মুসলিমের সংখ্যা বেড়ে গেছে। এই মুসলমান তো শুধু পপুলেশন করে বাড়ায়নি, বেশিরভাগটা হচ্ছে বাংলাদেশে, পাকিস্তানে, বাংলাদেশে আর রোহিঙ্গা আর মুসলিমরা। এদেরকে ডিটেক্ট করে এদেরকে ডিপোর্ট করতে হবে। তাহলে এসআইআর হবেই হবেই। আমি আপনাদের বারবার বলছি, এখানকার যারা অরিজিনাল, যারা মুসলিম, যারা খ্রিস্টান, যারা হিন্দু, তাদের কোনো ভয় নেই।
2002 এর ভোটার লিস্টে অনুযায়ী যারা রয়েছে তারা প্রত্যেকে থাকবে, কেউ ঢুকতে পারবে না। তার আগে অনেক প্রবেশকারে সিপিএম আমল ঢুকেছিল, এবং সেগুলো কী করা যাবে, সে এখন তো করতেই পাবে। আজকে যখন দেশটা স্বাধীন হয়, এখানে মুসলিমের সংখ্যা কত ছিল? ওয়েস্ট বেঙ্গলে মুসলিমের সংখ্যা ছিল 14%, 17%। আজকে এখানে মুসলিমের সংখ্যা আনঅফিসিয়ালি 33%। তা ডবল কী করে হলো? সবই কি এখানে মুসলমানরা কি কারি বাচ্চা বাড়িয়েছে নাকি? কখনোই নয়। বেশিরভাগই বাংলাদেশের মুসলমান। তারা দেশটাকে ভাগ করলো ধর্মের নামে, লক্ষ লক্ষ হিন্দুকে মারলো, প্রচুর মুসলিমও মারা গিয়েছিল। এটা অস্বীকার করার উপায় নেই। শুধুমাত্র জিন্নার এই বিকৃতি মানসিকতার জন্য হিন্দুদের কাছে মুসলমানরা থাকতে পারবে না। তা দেশটার 3টে টুকরো হলো। আজকে যখন হিন্দু মেজরিটি ভারতবর্ষ পাঠাচ্ছে, চিন্তা করছে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর চিন্তা করছে, আর ওই বাকি 2টো মুসলিম মেজরিটি কান্ট্রি তারা পাঠাচ্ছে আমাদের দেশে মানুষ, সে জঙ্গি হোক আর অনুপ্রবেশকারী হোক। অর্থাৎ ইসলামকে রাষ্ট্রধর্ম করার ফলে আজকে বাংলাদেশে পাকিস্তানে এই অবস্থা খেতে পায় না। তা আমাদের এটা কি লঙ্গরখানা নাকি? তাহলে দেশটা ভাগ করলি কেন তোরা? আর কেন অত লক্ষ হিন্দুকে মারলি আর এখনও মেরে যাচ্ছিস? আর এখানে এত সংখ্যালঘু রয়েছে, 1% খ্রিস্টান আছে, 2% শিখ আছে, বৌদ্ধিস্ট আছে 0.5%, জৈন আছে, পার্সি আছে। কারোর কোনো সমস্যা নেই। যত সমস্যা 30% মুসলমানদের। যারা 1%, 2% সেই সমস্ত সংখ্যালঘু কারোর সমস্যা নেই। যত সমস্যা মুসলমানদের। পুরুষ খাচ্ছে তৃণমূল আর সিপিএমের এই পলিটিক্যাল পার্টিগুলো। মুসলমানদের ওদের চক্র থেকে বেরোতে হবে। আগে মনে করতে হবে আমরা মানুষ, আমাদের পপুলেশন কন্ট্রোল করতে হবে, আমাদের শিক্ষিত হতে হবে। মাদ্রাসা থেকেও আমরা স্কুলে পড়ার চিন্তা করব। যতদিন মুসলিম মানসিকতা এইরকম হবে এবং মনে করবে দেশটা আমাদের, বাংলাদেশ পাকিস্তানের মুসলমানরা আমাদের শত্রু, কারণ তারা আমাদেরকে ফেলে চলে গিয়েছিল, অন্য রাষ্ট্র করেছিল। এই মুসলিম মানসিকতা বিকাশ দরকার এবং পরিবর্তন দরকার। এই যে আজকে হিন্দু মুসলিম সমস্যা নিয়ে আপনি কথা বলছেন, এই সমস্যার কথাই মানে এই যে 16ই আগস্ট 1947 সালের 16ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, মানে কলকাতা জুড়ে যে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল, তারই প্রেক্ষাপটে বিবেক অগ্নিহোত্রী একটা সিনেমা তৈরি করেছেন যার নাম বেঙ্গল ফাইলস, এবং সেটারই ট্রেলার লঞ্চ করা নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক চলছে। এবং এরই মধ্যে কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায়, যিনি দ্য বেঙ্গল ফাইলসে ভিলেনের রোলে অভিনয় করেছেন, এই শাশ্বত চট্টোপাধ্যায় এখন দাবি করছেন যে তিনি যখন এই অভিনয়ের জন্য সুযোগ পান বা সেখানে অভিনয় করতে যান, তিনি জানতেন তিনি দিল্লি ফাইলসে অভিনয় করছেন, তিনি জানতেন না ট্রেলার লঞ্চের আগে যেটা বেঙ্গল ফাইলসে তিনি অভিনয় করছেন। অন্যদিকে বিবেক অগ্নিহোত্রী দাবি করছেন যে ট্রেলার লঞ্চের পর তা নিয়ে যখন বিতর্ক তৈরি হচ্ছে বা শাসক দল যখন বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে না, এবং গোপাল পাঠার চরিত্রেও যিনি অভিনয় করেছেন সৌরভ দাস, তাকেও কিন্তু তৃণমূল থেকে বরখাস্ত করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে এই শাশ্বত চট্টোপাধ্যায় শুধুমাত্র শাসক দলের থেকে পিঠ বাঁচানোর জন্যই এই কথাগুলো বলছেন, এটা দাবি করছেন বিবেক অগ্নিহোত্রী। এদের না একবার ওই মানে পশ্চাৎ দেশে পুরো জল বিছুটি দিলে তবে এদের মুখ দিয়ে কথাগুলো বেরোবে। ন্যাকা, হ্যাঁ, তুমি কোথায় কি চুক্তি করছো তুমি জানো না? বেঙ্গল ফাইলস হচ্ছে না দিল্লি ফাইলস হচ্ছে। তৃণমূল মেন্টালি সাইকোলজিক্যালি এই সমস্ত ফিল্ম আর্টিস্টদের এমন করে রেখেছে। ওদিকে কি অরূপ আছে না, অরূপ স্বরূপ, 2 ভাই, হ্যাঁ, স্বরূপ বিশ্বাস আর অরূপ বিশ্বাস, ঠিক এদেরকে এইরকমই করে রেখে দিচ্ছে, যার ফলে এরকম শাশ্বত এই টাইপের কথা বলছে। কিন্তু বেধড়ক মারের দরকার, এদের জল বিছুটি দিয়ে মারের দরকার, যাতে শারীরিকভাবে কোনো কিছু না হয়, শুধু গা হাত পা চুলকায়, আর যাতে এই টাইপের কথা না বেরোয়।